সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। এনসিপি নেতারা বলছেন লন্ডনে গিয়ে অন্তর্বর্তী সরকারকে বেচে দিয়ে এসেছেন ডক্টর ইউনূস। এদিকে একটি গণমাধ্যমের খবর, বিএনপির কাছে ৩০ আসন নিয়ে এনসিপি এবং ৫০ আসন নিয়ে দর কষাকষি করছে জামায়াত। যদিও এই খবরকে মিথ্যা বলে বিবৃতি দিয়েছে জামায়াত, আর এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ বলেছেন আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়। সমসাময়িক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় বেচা কেনার রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। মতামত চেয়ে দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, চূড়ান্ত খসড়ায় প্রস্তাব। সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগের ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর দাবিতে অনড় জামায়াত, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। ঘোষিত সময়েই হবে ভোট, কারো কথায় কান না দেওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ অংশ নেবে কিনা আইনি প্রক্রিয়ার সমাধান করবে সরকার ও ইসি। হলি আর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেফতার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান, মিলল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক ৩। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর। সয়লাব সিলেটের বিভিন্ন গ্রাম, জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। ২.৫ লাখ ঘনফুট উদ্ধার, আটক হয়নি কেউ। আমরা আলোচনায় আসি। প্রথমে দেলোয়ার হোসেন ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনি বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের কমিটির সহকারী সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে প্রশ্ন সেটি হলো, আজকে একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে দর কষাকষি করছে আসন্ন নির্বাচনে, অর্থাৎ জাতীয় নির্বাচনে তারা ৫০টি সিট নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতায় আসতে চায়। এই খবরটিকে যদিও আপনারা মিথ্যা বলছেন, কিন্তু আবার অপরদিকে আমরা শুনলাম যে যারা আপনাদের পক্ষ থেকে বক্তব্য আছে যে বা পত্রিকায় যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বক্তব্য আছে যদি এরকম না হয় তাহলে আপনারা নির্বাচনের নাও অংশ নিতে পারেন। আপনাদের আসলে অবস্থানটা কি, এটা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সহ আলোচক, আর সাথে যারা আজকের অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে দেখছেন। তো আপনি বলছিলেন যে আসলে যে কথাটি বলছেন এটা যে বিএনপির সাথে আসন সমঝোতা, এটা একেবারেই বলা যায় যে আমার কাছে খুবই আশ্চর্যজনক একটা কথা মনে হচ্ছে আর কি, কারণ প্রশ্নই ওঠে না। আমরা ইতিমধ্যেই ৩০০ আসনে ইলেকশন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমাদের ৩০০ আসনের জন্য প্রার্থী ঘোষণা হয়েছে এবং প্রত্যেক প্রার্থী নিজ নিজ এলাকায় সেখানে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে যেভাবে আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি, আবার এই নির্বাচনটা যেন সুন্দর হয়, সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, এটার জন্য আমরা একই সাথে এখানে কাজ করছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যে সংস্কার, যে মৌলিক সংস্কার, সেই মৌলিক সংস্কারের ব্যাপারে আমরা আমাদের দাবি তুলেছি। সেই দাবিগুলোর ব্যাপারে আমরা কথা বলেছি এবং ইতিমধ্যেই আমরা রাজপথেও কিন্তু আমরা শক্ত অবস্থান নিচ্ছি। এ কারণ আমরা জানি যে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী সে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করেছিল, এই ধ্বংসস্তূপের উপরে আসলে দাঁড়িয়ে এগুলো সংস্কার ছাড়া, এগুলো মেরামত ছাড়া এখানে কখনো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এজন্য আমাদের যে ৭ দফা দাবি, এই ৭ দফা দাবির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো মৌলিক সংস্কারগুলো। যে সংস্কারের ব্যাপারে এখন পর্যন্ত আমাদের দৃশ্যমান এবং মানুষ একটা সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ চাচ্ছে, সেই ধরনের পরিবেশ কিন্তু এখনো তৈরি হয় নাই। এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। এখনো যে গণ-অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করলেন, সে সমস্ত হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু এখনো বিচার, দৃশ্যমান বিচার হয়নি, যেগুলো হলো আপামর জনতার দাবি। এখন পর্যন্ত আপনার নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই বিষয়টি স্পষ্ট হয় নাই।
এখন পর্যন্ত আপনার যে আমরা যে দাবিটা তুলছি এটা হলো যে জুলাই সনদ, সেই সনদের আইনগত ভিত্তি এবং সেই জুলাই সনদের উপরেই ভিত্তি করি একটি নির্বাচন। এই কোনোটাই কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় নাই। সুতরাং আমরা এই জায়গাটাতে খুব স্পষ্ট করে বলছি, একদিকে নির্বাচন যখনই হোক না কেন, সেটা আমরা বলেছি ফেব্রুয়ারিতে যে টেন্টেটিভ যে ডেটটা, যে তারিখটা ঘোষণা করা হয়েছে, আমরা সেটাকে ওয়েলকাম করেছি। আমরা বলেছি এপ্রিল হোক, ফেব্রুয়ারি হোক, ডিসেম্বর হোক, এটা যদি মনে করে সরকার যদি চায় যে আমরা যেই সংস্কার, যে দাবিগুলো আমরা দিয়েছি, যেই সংস্কারগুলো হলে পরে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এই দাবিগুলো যদি পূরণ হয়ে যায়, এই সংস্কারগুলো যদি হয়ে যায়, তাহলে 1 মাস পরে নির্বাচন হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। মূলত আমাদের এই নির্বাচনটাকে সুন্দর গ্রহণযোগ্য করার জন্য যে মৌলিক দাবিগুলো, সরকার তো মোটামুটি বলেই দিয়েছে যে ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন। আমরা তো বলেছি যে এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করেছি, কিন্তু তার আগে এই মৌলিক সংস্কারগুলো ছাড়া এই মুহূর্তে নির্বাচন দেশের মানুষ এটা গ্রহণ করবে না। কারণ এই যে দীর্ঘ 16 বছর পরে এই যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটা, যে বিপ্লব বলছি, এই বিপ্লবে এত মানুষের জীবন গেল, এত মানুষ আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো। এই আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু শুধুমাত্র একটা সরকারকে নামানো আর একটা সরকারকে বসানোর জন্য নয়। এই আন্দোলনের মূল প্রত্যাশা ছিল একটা নতুন বাংলাদেশ, যে পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত, যে পচা রাজনীতি, এটাকে ফেলে দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনে, জীবন দিল, রক্ত দিল এবং পঙ্গুত্ব বরণ করলো। সেই বিষয়টা মানুষের কাছে নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষ এই নির্বাচনকে গ্রহণ করবে না। আপনারা কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, কিংবা আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, সেটি যদি বাস্তবায়ন না হয়, সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, আপনারা কি বর্জন করবেন? এটা তো আরো সময় আসলে বলা যাবে। তবে আমরা মনে করি এখন পর্যন্ত যথেষ্ট সময় আছে সরকারের হাতে। সরকার যদি আন্তরিক হন, সরকার বলছেন যে একটা মহা উৎসবের মধ্য দিয়ে তারা নির্বাচন আয়োজন করবে, যেখানে আনন্দের সাথে, উৎসবের সাথে মানুষ ভোট কেন্দ্রে যাবে, আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। তবে এটার পরিবেশ তৈরি করতে হবে। এটা পরিবেশ তৈরি করার জন্য আমরা বলছি এখন পর্যন্ত যথেষ্ট সময় আছে। সরকার আন্তরিক হলে সকল রাজনৈতিক সংগঠনগুলোর সাথে বসে এই ধরনের পরিবেশ তৈরি করতে হবে। আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, আপনি মাত্রই বললেন লেভেল প্লেইং ফিল্ড না থাকার কারণটা কি? আপনার কি মনে হচ্ছে যে কোনো পক্ষকে কি সরকার বাড়তি সুবিধা দিচ্ছে, নাকি কোনো পক্ষ অ্যাডভান্টেজ নিচ্ছে? আসলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে তৈরি হবে এবং এখন কেন নাই বলে মনে হচ্ছে আপনাদেরকে? আচ্ছা, আপনারা খুব স্পষ্ট করে এটা মিডিয়ার মাধ্যমে আপনারা জানছেন জনগণের, যে আসলে এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড নেই, যেটাকে এখন ভোল পাল্টি আরেকটা দলের সহানুভূতি পাওয়ার চেষ্টা করে, তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আছে। সুতরাং তাদের এই যতক্ষণ পর্যন্ত ফেসিবাদী দোসররা এই জায়গাগুলোতে আছে, নির্বাচন কমিশনে আছে, প্রশাসনে আছে, পুলিশ প্রশাসনে আছে, তখন কেমনে তাদের দ্বারা একটা লেভেল ফিল্ড তৈরি করা সম্ভব? জি, অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে এই প্রশ্নটা দিয়ে করতে চাই যে আপনার কাছে কি মনে হয় কিনা যে 1 বছর পরে আমরা আর মাত্র হয়তো 5-6 মাস আছে সময় একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কি আসলে তৈরি হয়নি? আসলে কেন তৈরি হলো না এতদিনে, সেটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে নির্বাচন এখন কোন পদ্ধতিতে হবে সেটি স্পষ্ট নেই বলছেন আপনার সহ আলোচক। এই দুটি প্রশ্ন যদি আপনি উত্তর দেন আমাকে। প্রথমত হলো যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে আমি কিন্তু অতটা কনফিউজ না। আমি না এই কারণে জামাতে ইসলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চেয়েছেন, কিন্তু জামাতে ইসলাম বলে নাই কখনো যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচন বর্জন করবে। আমি এই পর্যন্ত শুনি নাই ওনারা এই কথাটা স্পষ্ট করে বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য ওনারা রাজনৈতিক আন্দোলন করবে। এটা তো একটা পলিটিক্যাল পার্টি আন্দোলন হতেই পারে, দাবি হতেই পারে। পিয়ার পদ্ধতিতে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি তো পিয়ার পদ্ধতি চাই, আমি নিজে পিয়ার পদ্ধতির পক্ষে। আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো পদ্ধতি। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে এটা খুব জরুরি, এটা আমি মনে করি পার্সোনালি। কিন্তু আমি আবার এটাও বলি যে এই মুহূর্তে যেমন আগামী নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে করতে গেলে এটা আসলে নির্বাচনটা বিলম্বিত হয়ে যাবে। আমি আবার এটাও মনে করি যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকা ঠিক না। এটা হলো আমার অপিনিয়ন আর কি। সেক্ষেত্রে আমার যেটা ধারণা, ওনারা যদি এটা নিয়ে আন্দোলন করে, এটা নিয়ে রাজনৈতিক আন্দোলন মানে কি, জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করবে। জনগণকে সম্পৃক্ত করা উচিত। আমি তো মনে করি এটা সরকারই করা উচিত ছিল, যে আমরা এইবার এইভাবে করতেছি, কিন্তু এরপর থেকে আমরা পিয়ার পদ্ধতিতে করব। এবার তারা পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ করবে। তো যদি উচ্চ কক্ষ করতে পারেন, নিম্ন কক্ষ করবেন না কেন ভাই? করেন।
কোনো সমস্যা তো নাই। তো কাজে ওইটা হতে পারে, কিন্তু হয়তো এইবার হয়তো আমি মনে করি হাতে সময় কম, ইলেকশন তাড়াতাড়ি হওয়া দরকার, কারণ এরই মধ্যে 1 বছর চলে গেছে কোনো কিছু প্রাপ্তি ছাড়াই। আর এইটা নিয়ে করতে গেলে মানুষ এখন ওটা বুঝে না, যেমন যে কথা নাকি বিএনপি লোকজন বলে যে বাংলাদেশ পেয়ার পদ্ধতি কি, এটা বুঝে না, এটা সত্য কথা, বুঝে না। মানুষ তো অনেক কিছুই বুঝে না, কিন্তু তাকে এটা বোঝাতে হবে না, বোঝানোর দায়িত্ব আপনি নেন, বলেন আমরা জনগণকে বুঝাবো। মানুষকে সংস্কার আগে বুঝতো, 31 দফা মানুষ বুঝতো, ওনারা যে রাষ্ট্র সংস্কার আন্দোলন 31 দফা দিচ্ছে, এটা কি মানুষকে বুঝতো না, ওনারা বুঝাচ্ছেন, এই সরকার সংস্কার করেছে বুঝাচ্ছেন, কাজে বোঝে না, এটা কোনো এক্সকিউজ না। বাট কোশ্চেন হলো এটা ভালো কি মন্দ, যদি ভালো হয় আমি মনে করি এটা করা উচিত, কিন্তু এই মুহূর্তে নয়। এবং এটা নিয়ে জামাতও কোনো গো ধরে নাই যে পিয়ার পদ্ধতি না হলে আমরা নির্বাচন করব না, বয়কট করবো, এই ধরনের কথা বলেছি বলে আমি শুনি নাই। আজকেও জামাতের যিনি সেক্রেটারি উনি কি বলেছেন জেনারেল আছেন পুরো শোনান তো মিয়া আমাকে। গোলাম পরা বলেছেন, কোন দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না, চায় আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, দেশের জনগণ পিয়ার পদ্ধতি গ্রহণ করবে, নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। তিনি চেয়েছেন, জি। বাট না হলে ইলেকশন করবেন না, এটা কথা বলেছেন কিনা না, আমি এখনো দেখিনি কোথাও। ওটা তো চাবেই, এটা তো ওনাদের বলছে, তো এটা আমাদের রাজনৈতিক দাবি, এটা ওনারা এই লাইনটাকে হাতে রেখে ওনারা রাজনীতি করতেছেন, এটা হতেই পারে, এটা কোনো সমস্যা নেই। এখন দ্বিতীয় যেটা কথা বললেন যে আপনার লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড জিনিসটা হলো কি, এটা আসলে মানে মনে করার ব্যাপার। আমি যেটা মনে করি, যেমন সন্ত্রাস আছে, নির্বাচন তো মনে করেন আপনার আসলে এটা তো অনেক দিন ধরে হবে না, নির্বাচন ধরেন আপনার মানে 1 মাস হলো নির্বাচনের জন্য মোটামুটি একটা সময়, যে এই সময় প্রচার চলবে। তো এই সময় আপনি পুরো পুলিশ বাহিনীকে, এখন যে বলতেছেন আপনারা যে পুলিশ বাহিনী তাদের মনোবল ফিরে আসে না, পুলিশ বাহিনী অ্যাক্টিভ না, এটা বাস্তবতা, পুলিশ অ্যাক্টিভ না। পুলিশকে যে ছোটো ছোটো পোলাপান গালাগালি করে দেখি, মাঝে মাঝে তো ভিডিওতে দেখি, এই পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা কঠিন, এই কারণে আপনাদের কঠিন, মানে এই পুলিশ বাহিনীকে তো অ্যাক্টিভ করার চেষ্টাই করেনি এই গভর্নমেন্ট। পুলিশ বাহিনী সে মনোবল ফিরিয়ে আনার চেষ্টা কি গভর্নমেন্ট করে নাই? আপনাকে একটা কথা মনে রাখেন আপনি, যে পুলিশ বাহিনী আপনার হাসিনা পুলিশ বাহিনী বলা হোক, আমি মানতে রাজি আছি হাসিনা পুলিশ বাহিনী এটা, কিন্তু আপনি কীভাবে চেঞ্জ করবেন? ধরেন একজন লোকের রক্তের মধ্যে দূষিত রক্ত আছে, মনে করেন ব্লাড ক্যান্সার হয়েছে বা কিছু হয়েছে, আপনি তার সব রক্ত ফেলাই দিতে পারবেন একবারে? সে আসবে না, তো রক্ত একদিক দিয়ে পড়বে, আরেকদিক দিয়ে আবার ঢোকাইতে হবে, কিন্তু এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তা আপনি পুলিশ বাহিনীকে চেঞ্জ করেন, আমাদের তো কোনো আপত্তি নাই, চেঞ্জ করেন। এই গত 1 বছরে চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে, হয় নাই তো। তো আপনি কিছু করবেন না, পুলিশ বাহিনী মনোবল ফিরে আনবেন না, তাহলে হাহাকার করবেন, তা তো হয় না ভাই। দেখেন এই সরকারকে তো আমরা অনেক দায়িত্ব দিয়েছিলাম এবং অনেক সমর্থনও দিয়েছিলাম। এমন কোনো বাংলাদেশের দল আছে, আওয়ামী লীগের কথা বাদ দেন, কারণ আওয়ামী লীগ তো পরাজিত শক্তি এই মুহূর্তে, যারা হেরে গেছে তাদের আলাপ বাদ দিচ্ছে আপাতত, তারা তো আনহ্যাপি হবেই। তারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এই সরকারের বিরোধিতা করছে পর্যন্ত? কয় নাই তো। সবাই নানাভাবে তার মতো করে সাপোর্ট দিচ্ছে। এত সাপোর্ট পাওয়ার পরও এই গভর্নমেন্ট পুলিশ বাহিনী মনোবল ফিরে আনতে পারছে না কেন? তত চেষ্টাই করে নাই। আপনি দেখান, খেলে একটা জিনিস দেখান যে গভর্নমেন্ট এই পদক্ষেপটা নিয়েছে, কিন্তু এই পদক্ষেপটা কাজ করে নাই, তারা কোনো পদক্ষেপই নেয় নাই। তাহলে এই হাহুতাশটা আপনি কতদিন চালাবেন? আপনি তো অনন্তকাল চালাতে পারবেন না। ভাই, আপনার কাছে আমার এই পর্যায়ে সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আজকে যে খবরটা নিয়ে চারিদিকে অনেক ধরনের আলোচনা হচ্ছে যে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করতে চায় দলগুলো। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বিএনপি এতটাই জনপ্রিয় যে তাদের সঙ্গে আসন সমঝোতা করেই আসলে সংসদে যেতে হবে, নাকি মানে সামনের দিনে কি প্রক্রিয়াটা এমনই হবে, নাকি এটা একেবারেই আপনার কাছে মনে হয় যে ভিত্তিহীন একটা খবর? দেখেন এখানে কারা চায়, যে অ্যাক্টিভ দলগুলো আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে জামাত চায় না। আমি মনে করি জামাত চাবে কেন? জামাত তো ক্ষমতায় যেতে চায় না ভাই, সে কেন বিএনপির সঙ্গে করবে? কোনদিন শুনছেন আপনি যে প্রথম এবং দ্বিতীয়র মধ্যে কোনো সমঝোতা হয়? সমঝোতা হয় মানে দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়, অথবা তৃতীয়ের সঙ্গে চতুর্থ। প্রথমের সঙ্গে সমঝোতা হইতে পারে যার যে তৃতীয় সে। আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে 1 এবং 2 হলো বিএনপি এবং জামাত। আমার বিবেচনায় বিএনপি 1 নম্বর আছে, জামাত 2 নম্বর আছে। তো জামাত কেন বিএনপির সঙ্গে যাবে? জামাত বরং চেষ্টা করবে 3-4 যারা আছে তাদেরকে নিয়ে বিএনপিকে হারিয়ে তার ক্ষমতায় যেতে চাইবে। জামাত পলিটিক্স করে কেন বলেন তো আপনি? কি কারণে পলিটিক্স করে? জামাত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো পলিটিক্স করে এই কারণে তারা ক্ষমতায় যেতে চায়, মানুষকে বুঝায় যে ভাই আমি তোমার জন্য বেস্ট লোক, আমাকে ভোট দাও।
আমি ক্ষমতায় যে তোমার চেহারা চেঞ্জ করে দেবো, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো এটাই, তো সেই লক্ষ্যে সে জামাত বিএনপির সঙ্গে কেন যাবে? কারণ বিএনপির সঙ্গে যদি সে যায় তাহলে তো বিরোধী দলকে, বরঞ্চ আপনি বলতে পারেন যে এনসিপি একটা চেষ্টা করতে পারে, অথবা অন্য যারা ছোট পার্টি আছে, এবি পার্টি, অমুক পার্টি, তমুক, এরা একটা চেষ্টা করতে পারে যে বিএনপির সঙ্গে আমি করে যদি 2-1টা আসন পাই। যে জিনিসটা আমরা গতবার নির্বাচনের সময় দেখছিলাম, আওয়ামী লীগের সঙ্গে ইব্রাহিম সাহেব গিয়েছিলেন ওনার দল নিয়ে, যে যদি আমি একা এত বছর রাজনীতি করলাম, কিছু পাইলাম না, এবং সংসদে 2-3টা কথা বলতে চাই, জি তো এরকম হতে পারে। কিন্তু সেটা এনসিপি করতে পারে, কারণ এনসিপি জন্য জামাত করবেন আপনি মনে মানে করছেন? আসলে কোনো একটা জোটে যাওয়ার ছাড়া ওদের উপায়ও নাই খুব বেশি একটা, কারণ একা একা তারা তো কিছু করতে পারবে না ভাইয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আমি পিয়ার পদ্ধতির আলোচনা যেহেতু আসলে, সে তো আপনাকে একটু প্রশ্ন করতে চাই দেলোয়ার ভাই, সেটা হচ্ছে যে আপনাদের সেক্রেটারি জেনারেল আজকে বলছেন যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। তো আমি এটাকে, আপনারা দুজনেই পিয়ার পদ্ধতির পক্ষে একমত, আমি তারপরে একটু প্রশ্নটা করতে চাই যে ধরেন আমার এলাকা একটা, ধরেন আমি এখন যেখানে আছি কারণ বাজার বা বাংলা মোটর, সেখানে যিনি দাঁড়াবেন, মানুষ তো আসলে ব্যক্তিকে দেখেই ভোট দিবে, মানুষকে দলকে দেখে ভোট দিবে। মানে তার এলাকার কে এমপি হবে সেটা তো তার নির্ধারণ করার এখতিয়ার আছে বা তার ইচ্ছা থাকতে পারে। কোন দল আসবে না আসবে সেটা মানে তার এখতিয়ার নাও থাকতে, মানে তার ইচ্ছার মধ্যে নাও থাকতে পারে। আবার একটা বিষয় হচ্ছে যে স্বতন্ত্র কেউ কেউ দাঁড়ায়, স্বতন্ত্ররা তো আসলে কোনো দল থেকে দাঁড়াচ্ছে না, তখন মানুষ আসলে কোন দলকে দিবে? স্বতন্ত্রকে কি তাহলে ভোট দিবে না? আপনাদের যুক্তিগুলো কি কি আসলে? আমি প্রথম যে বিষয়ে বলতে চাই